সুপ্রিয় দর্শক, আমি মোর্শেদুল ইসলাম স্বাগত জানাচ্ছি সম্পাদকীয়তে। আমাদের আজকের আলোচনার বিষয় টেলিভিশনে ঈদ বিনোদন। আর এ নিয়ে আমাদের সাথে আজকে উপস্থিত রয়েছেন শামীম শাহেদ, অনুষ্ঠান প্রধান, বাংলা ভিশন। রয়েছেন দেওয়ান শামসুর রাকিব, অনুষ্ঠান প্রধান, আর টিভি, এবং সৈকত সালাউদ্দিন, অতিরিক্ত অনুষ্ঠান প্রধান, এশিয়ান টিভি। প্রিয় দর্শক, আপনাদের বলে দিই, আপনারাও ইচ্ছে করলে আমাদের সাথে সরাসরি এই আলোচনায় অংশ নিতে পারবেন। আমাদের ফোন করতে পারবেন যেই নাম্বারগুলো টেলিভিশনের পর্দায় দেখা যায় সেই নাম্বারে। এছাড়া আপনারা SMS অথবা ফেসবুকের মাধ্যমেও আপনাদের মন্তব্য পাঠাতে পারবেন। তো আমরা আলোচনায় যাবার আগে একটু দেখে নেব এই মুহূর্তের সর্বশেষ শিরোনামগুলো। ঈদে ট্রেনের আগাম টিকিট বিক্রির তৃতীয় দিনে ঢাকা ও চট্টগ্রামে যাত্রীদের দীর্ঘ অপেক্ষা। গত 2 দিনের তুলনায় চাপ ছিল বেশি, কাউন্টারে ধীরগতিতে ক্ষোভ। ঈদকে সামনে রেখে রাজধানীর ফাঁকা বাসাবাড়িতে ডাকাতির প্রস্তুতিকালে 9 জন গ্রেপ্তার। ছুটিতে ঢাকাবাসীর নিরাপত্তায় নেওয়া হয়েছে পর্যাপ্ত ব্যবস্থা। কয়েক দফা ফল ঘোষণার পর এখনও লক্ষাধিক শিক্ষার্থী দেশের কোনো কলেজে ভর্তির সুযোগ পায়নি। শিগগিরই সব সমস্যা সমাধানের আশ্বাস শিক্ষা বিভাগের। ময়মনসিংহে জাকাতের কাপড় নিতে গিয়ে পদদলিত হয়ে নিহত 27 জনের পরিবারে এখন শুধুই আহাজারি। গ্রেফতারকৃত 8 জনের রিমান্ড শুনানি কাল পাঠানো হয়েছে কারাগারে। এবং সিরিজ পরাজয় এড়াতে কাল ভুল সূত্রে নিয়ে প্রোটিয়াদের বিপক্ষে লড়বে টাইগাররা। বিরূপ আবহাওয়া ও প্রথম ম্যাচে পরাজয়ের কারণে ভিড় ছিল না টিকিট প্রত্যাশীদের। আসলে শেষ সংবাদটি সিরিজ পরাজয় এড়াতে। এটি তো এমনও হতে পারত যে সিরিজ জয়ের লক্ষ্যে, কারণ এখনো কিন্তু সিরিজ জয়ের আশা আছে বাংলাদেশের যদি আগামী 2টি ম্যাচ জেতে। যাই হোক, আমরা চলে আসি আজকে সরাসরি আমাদের আজকের বিষয়ে, টেলিভিশনে ঈদ বিনোদন। বরাবরই আমরা দেখি যে টেলিভিশনে কিন্তু টেলিভিশন চ্যানেলগুলো, বাংলাদেশে এখন অনেকগুলো চ্যানেল, এবং সব চ্যানেলই খুব আড়ম্বরে ঈদের জন্য অনুষ্ঠান সাজায়। দর্শকদের টার্গেট করে নানা রুচির, নানা মেজাজের দর্শকদের জন্য তারা বিভিন্ন রকম অনুষ্ঠান করে, এবং সারা বছর ধরে কিন্তু তারা আসলে প্রস্তুতি নেয় এই ঈদকে ঘিরে। তো আমরা জানতে চেষ্টা করব ঈদের কি বিশেষ আয়োজনগুলো। বিশেষ করে আপনারা 3টা চ্যানেলের প্রতিনিধিরা উপস্থিত রয়েছেন, আপনাদের কাছ থেকে আমরা প্রথমে একটু জানি আপনাদের নিজস্ব চ্যানেলগুলোর আয়োজন এবং ভিন্নতা কোথায় এই আয়োজনের মধ্যে। শামীম সাহেব, আপনি যদি শুরু করেন। আসলে একটা সাধারণ ফরম্যাটের মধ্যে অনুষ্ঠানগুলো হয়, খুব যে ভিন্নতা আছে বলা যাবে না। আমাদের চ্যানেলে বাংলা ভিশনে 6টা নাটক আছে, 12টা নাটক আছে, 6টা টেলিফিল্ম আছে, 5টা ফিল্ম আছে, 24টা ইনহাউস প্রোগ্রাম আছে। প্রোগ্রামগুলোর মধ্যে নানা রকম ধরন আছে, কিন্তু খুব আহামরি নতুন কিছু করে ফেলেছি সেটা বলাটা মুশকিল হবে। আর পৃথিবীব্যাপী আমরা যে টেলিভিশনের ফরম্যাটের প্রোগ্রামের ফরম্যাটে খুব বেশি নতুন ধরনের কিছু দেখতে পাই তা না। একটা দুইটাকেই এদিক সেদিক করে করা হয়, ইন্ডিয়ান আইডল, বাংলাদেশি আইডল, আপনার আমেরিকান আইডল বা এই জাতীয়। সেদিক থেকে 6-7 দিনের একটা উৎসবের আয়োজন আমাদের আছে। তবে আমরা মনে করি 7 দিনব্যাপী ঈদ আয়োজন না বলে 7 দিনব্যাপী যন্ত্রণা বলা যেতে পারে, কারণ এটা নানা রকমের ইয়ে থাকে। আর খুবই সারপ্রাইজিং ছিল, আমাদের যেমন প্রস্তুতি থাকে, ডাকাত দলের একটা প্রস্তুতি আমরা দেখতে পেলাম যে তারাও ফাঁকা বাড়িতে ঈদ উপলক্ষে প্রস্তুতি করে ধরা পড়েছে। ঈদকে ঘিরে সবারই প্রস্তুতি থাকে। হ্যাঁ, তো আবার আসবো আপনার কাছে। রাকিব, আপনি কি বলেন? আমার তাই যে প্রতিটা চ্যানেলে আমরা যারা মিক্স চ্যানেলে, যেমন আমাদের নাটক, অনুষ্ঠান, সিনেমা আর মিউজিক দিয়ে আসলে প্রোগ্রামটা আমরা সাজে থাকি। এর মধ্যে এবার 3টা ধারাবাহিক আমরা দিয়েছি, 18টা নাটক যাবে আর কি আমাদের। সিনেমাটা দর্শক আমরা দেখছি বেশি, এর জন্য আমরা ব্যাক টু ব্যাক 2টা সিনেমা চালাবো সকাল আর দুপুর দিকে। আর এছাড়া বাচ্চাদের জন্য আমরা স্পেশালি এবার একটু কেয়ার করেছি। আমরা বিকাল 5:30 এবং সকাল 10টার দিকে, 10:10 বাচ্চাদের একটা লাইভ প্রোগ্রাম থাকবে, সিসিমপুর জনপ্রিয়। আর 5টার দিকে আমরা কিছু বাচ্চাদের বিভিন্ন ধরনের ভ্যারিয়েশন প্রোগ্রাম রেখেছি। এগুলি নিয়ে আসলে ঈদের একটা সাজানো হয়েছে আর কি। আচ্ছা, তো আমি সৈকত সালাউদ্দিন আপনার কাছে যাই, আপনি একটু বলে নেন আপনার আয়োজনের কথা। আসলে ঈদে তো আমরা আশা করি যে পরিবারের সবাই একসঙ্গে ঈদ উদযাপন করেন।
তো আমরা আমাদের আয়োজনগুলো কেমনভাবে সাজাই যাতে মানে পরিবারের সব সদস্যই আসলে তাদের বিনোদনটা পান। তো আমাদের এবারে যেরকম আয়োজন আছে আপনার 7টা একক নাটক আছে, ধারাবাহিক আছে 8টি। আমরা ছোটদের জন্য কার্টুন রেখেছি ডোরিমন, যেটি খুব জনপ্রিয়, এটা আমরা বাংলায় প্রচার করে থাকি। যারা সিনেমা প্রেমী তাদের জন্য 1 ডজনেরও বেশি সিনেমা আছে, একজাক্টলি 14টা আসলে। আমাদের গৃহিণী বা আমাদের যারা মহিলা অডিয়েন্স তাদের জন্য বিশেষ ঈদ রান্নার আয়োজন আছে। আর রাতে আমরা আসলে যেটা সবসময় করি, এশিয়ান মিউজিক ইতিমধ্যে খুব জনপ্রিয় হয়েছে। ঈদের আয়োজনে আমরা দেশি বিদেশি সব শিল্পীদের নিয়ে একটি বিশেষ আয়োজন করছি। আচ্ছা আচ্ছা, গ্রেট। আচ্ছা, আমরা একটা জিনিস লক্ষ্য করি যে ঈদের সময় অনেকগুলো নাটক প্রচারিত হয় বিশেষ করে, এবং খণ্ডনাটক। ইদানিং শুরু হয়েছে কিন্তু যে ধারাবাহিক নাটক। তো ধারাবাহিক নাটকও কিন্তু নির্দিষ্ট 7 পর্বের পর্বের, মানে যেটা ঈদের মধ্যেই শেষ হয়ে যায়, শেষ হয়ে ঈদের আয়োজনের মধ্যে শেষ হয়ে যায় এমন ধারাবাহিক এবং খণ্ডনাটক। এবং বলা যেতে পারে যে এই যে নাটকগুলো, এটা কিন্তু খণ্ডনাটকের প্রচারের একটা বড় মানে উপলক্ষ কিন্তু এই ঈদ। এর আগে এর বাইরে খণ্ডনাটক খুব একটা এখন প্রচার হয় না বিভিন্ন কারণে। তো সেই ক্ষেত্রে নতুনদের কতটা মানে আপনারা প্রাধান্য দিচ্ছেন বা উৎসাহ দিচ্ছেন, নতুন নির্মাতাদের বা নতুন শিল্পীদেরও আমি বলবো, কারণ প্রতিষ্ঠিত তারকা শিল্পীদের বাইরে নতুন শিল্পীদের বা নতুন নির্মাতাদের আপনি কি এটা তো বলেন? আমি তো দেখছি বেশ কয়েকটা চ্যানেলই নতুনদের খুব জায়গা দেয়। আমি যদি বাংলা ভিশনের কথা বলি, বাংলা ভিশনে তো আমরা ধরেন এখন থেকে 4 বছর আগে যখন এই খণ্ডনাটক এবং 6 পর্বের খণ্ডনাটক ধারাবাহিক নাটক যেটা বলি আমরা, আরমান ভাই বা সিকান্দার বক্স, তখন তো সাগর জাহান একদম নতুন ছিলেন। বা এখন থেকে 5 বছর আগে যখন মাসুদ সেজান একটা ধারাবাহিক করছেন, তখন তো তিনি নতুন ছিলেন। আবার অভিনেতা অভিনেত্রীদের মধ্যে আমাদের যেমন ধরেন অয়ের গল্প যখন প্রচারিত হয়, তখন সব নতুন শিল্পীদের নিয়ে। কারণ আমি মনে করি ওনারা দুজনেও আমাদের সঙ্গে একমত হবেন যে নতুন শিল্পী যত আসবে তত আমাদের জন্য একটু টেনশন ফ্রি থাকার মতো অবস্থা তৈরি হয়। কারণ তা নাহলে আমাদের শিল্পীদের সঙ্গে শিডিউল মেলানো এবং তাদের অনারিয়াম মানে নিয়ন্ত্রণে রাখা খুবই কঠিন হয়ে দাঁড়াচ্ছে। নতুনদের জায়গা আমাদের নিজেদের স্বার্থে দিতে হয়। চ্যানেলগুলো যখন আমরা ঈদের জিনিসটা ভাবি, তখন কিন্তু আমরা নতুন এবং পুরাতন একটা মেলবন্ধনই করার চেষ্টা করি। কারণ আমি অনেক মেকার দেখছি যারা খুব ভালো নাটক তৈরি করতেছে, কারণ আমাদের এখানে অনেক নাটক প্রিভিউ করে নেওয়া হয়। এই জায়গায় আমরা যখন দেখতে বসে দেখি যে অনেক ভালো নতুনরা অনেক ভালো করছে। এবং আমার রাত 11:30 যে কয় নাটক যাবে বেশিরভাগই তারা নতুন নির্মাতা, তাদেরকে আলাদাভাবে আমরা একটা দিয়েছি। তো সুতরাং নতুন নির্মাতাদের কিন্তু চ্যানেলের যে নিচ্ছে না তা না, নতুনরা অবশ্যই তাদের মেধা দিয়ে আসলে জায়গা করে নিচ্ছেন আমি মনে করি আর কি। কারণ এইটা কম্পিটিশন যুগ, এটা মেধার যুগ আমি মনে করি, এবং তারা প্রত্যেকেই ওই জায়গা থেকে আমরা মানে নতুন নির্মাতা আসলে উঠে আসতেছেন। আমরা দেখলাম অনেক ভালো ভালো নাম আছে যারা নির্মাণের দিক থেকে অনেক ভালো ভালো করছে। আমরা দেখেছি 21 দেশ টিভি কিন্তু গত কয়েক বছর ধরে একটা করছিল নারী নির্মাতাদের নিয়ে, এবং তরুণ নির্মাতাদের নারী নিয়ে, আবার তরুণ নির্মাতাদের নিয়ে এটি একটা করছে। আবার বাংলা ভিশনের বৈশাখী টিভির একটা দেখলাম যে ওরা কয়েক বছর ধরেই করছে, তোমার গল্পে সবার ঈদ এই শিরোনামে, এবং নতুন গল্পকারদের তারা জায়গা গল্প নিচ্ছে এবং 50,000 টাকা করে তাদেরকে অনারিয়ামও দিচ্ছে গল্পের জন্য, 5টি নাটক করবে। এইগুলো কিন্তু সব একটু ব্যতিক্রম ধর্মী এবং ভালো উদ্যোগ আমার মনে হয়। সৈকত সালাউদ্দিন, আপনি কি বলেন? নতুনরা আসলে আমার মনে হয় যে এখন কাজে প্রাধান্য পাচ্ছেন। শামীম ভাই যেটা বললেন যে প্রতিষ্ঠিতদের একটু জ্বালা যন্ত্রণা থাকেই, এর পাশাপাশি হচ্ছে নতুনরা যখন কাজ করে আমরা একটু তাদের বলার চেষ্টা করি যে আসলে তাদের যদি কোথাও গ্যাপ থাকে তাদেরকে হয়তো তখন বলি যে আপনারা সিনিয়র আর্টিস্ট নিয়ে কাজ করেন, তখন একটা ব্যালেন্স হয় যে নতুন ধরনের চিন্তা ভাবনা, সে হয়তো একটা সিনিয়র আর্টিস্ট নিয়ে কাজ করলো, বা একদম হয়তো 80%ই নতুন মুখ রাখলো, তার সাথে পিলার হিসেবে যেন 2জন বা 3জন সিনিয়র আর্টিস্ট থাকেন। তখন আসলে মনে করি যে কাজটা অনেক সম্পূর্ণ হয়। এশিয়ান টিভিতে অন্য চ্যানেলের মতো আমরা নতুনদের নিয়ে বেশি কাজ করছি। আমাদের একটা সুনাম বা আমি জানি না একটু আলোচনা যেটাই আছে বলে যে আমরা নতুনদের নিয়ে অনেক বেশি কাজ করি এবং আমরা এটা কমফোর্টেবল আসলে। আচ্ছা, নাটক ছাড়া আর কি ধরনের প্রোগ্রাম মেইনলি হচ্ছে, বা যেটা রাকিব বললেন যে সিনেমার অনুষ্ঠান হয়তো হবে, সিনেমা দেখানোও হবে, ফিল্ম দেখানো হয়, অনুষ্ঠান থাকে, সিনেমার অনুষ্ঠান বা মিউজিকের অনুষ্ঠান, সেগুলো আপনার চ্যানেলে কিরকম? সব রকম অনুষ্ঠানই থাকে। যেই ধরনের অনুষ্ঠানের প্রচলন আমাদের দেশে বা আমাদের এই অংশে দেখতে পাই, গেম শো থাকে, ম্যাজিক থাকে, বাচ্চাদের অংশগ্রহণের অনুষ্ঠান থাকে, তারপর গানের অনুষ্ঠান থাকে, অভিনেতা অভিনেত্রীদের নিয়ে তাদের ইন্টারভিউর প্রোগ্রাম থাকে,
যেমন ধরেন এন্ড্রু কিশোরকে নিয়ে একটা গানের প্রোগ্রাম আছে এবার, অনেক বড় শিল্পী তিনি। সব ধরনের ইয়েগুলো করা হয়, কিন্তু সবই দেখা যায় যে ধরেন একটা নির্দিষ্ট ফরম্যাটের মধ্যেই থাকার চেষ্টা। এটা একটা হচ্ছে ইউনিফর্মিটি, আরেকটা হচ্ছে খুব বেশি এক্সপেরিমেন্ট করাটা আসলে পসিবল হয়ে ওঠে না, রিস্কিও আছে। স্পন্সরদের বোঝানোটাও মুশকিল। আসলে বিদ্যমান বাস্তবতা আমাদের কর্পোরেট ওয়ার্ল্ড বা আসলে আমাদের স্পন্সর বা বিজ্ঞাপনদাতা যাই বলি, তাদের ফরম্যাটটাকে আসলে আমাদের অ্যাকোমোডেট করতে হয়, এটা হচ্ছে রিয়ালিটি। আচ্ছা, শিশুদের অনুষ্ঠান, রাকিব বললো যে কিছু শিশুদের অনুষ্ঠান হচ্ছে বা ডোরেমন হচ্ছে, এগুলো তো আউটসোর্সিং আসলে। আউটসোর্সিং, এবং এইগুলো নিয়মিত অনুষ্ঠানই। এশিয়ান টিভিতে ডোরেমন দেখানো হয়, এটা ঠিক আছে। ঈদে হয়তো বিশেষ পর্ব দেখানো হবে, কিন্তু এর বাইরে এই যে ঈদকে নিয়ে এত বিশাল আয়োজন হচ্ছে বড়দের জন্য, সেখানে ছোটরা কি সঠিকভাবে জায়গা পাচ্ছে মনে হয় আপনার? দেখুন, আসলে এটা খুব কঠিন আমাদের জন্য, কারণ আমরা যারা ধরেন আমি যখন প্রথমত কাজ করতাম, আমি ছোটদের পাতা দেখতাম, গোল্লাছুট। আবার ইউনিসেফের মিনা মিডিয়া অ্যাওয়ার্ডের সঙ্গে আমি জাজ হিসেবে কাজ করেছি। আমি যেটা দেখেছি যে একটা বড়দের অনুষ্ঠান তৈরি করা আমাদের জন্য কম টেনশনের, কিন্তু একটা ছোটদের অনুষ্ঠান তৈরি করা অত্যন্ত টেনশনের কাজ, অত্যন্ত মনোযোগের কাজ, এবং খরচের পরিমাণ তার দ্বিগুণ বা তিনগুণ। সেটা যদি আমি প্রপারলি না করতে পারি, তাহলে ছোটদের প্রোগ্রাম না করাই ভালো। সিসিমপুর অত্যন্ত চমৎকার প্রোগ্রাম, ডোরেমন অত্যন্ত রিসার্চ করে তৈরি করা। এখন আমরা যদি ভাবি যে আমরা এর মধ্যে কয়েকটা অনুষ্ঠান করে এইগুলোকে টেক্কা দিয়ে দিব, তাহলে ভুল। কারণ ছোটদের অনুষ্ঠান মিনা নাটক কিন্তু হতে পারে। যেমন আমার অভিজ্ঞতা একটু বলি, আমি যেমন কয়েক বছর আমি উপর্যুপরি এনটিভির জন্য ছোটদের নাটক করেছিলাম। মোহাম্মদ জাফর ইকবাল লিখেছিলেন এবং আমি নির্দেশনা দিয়েছিলাম। সেই নাটকগুলো খুবই জনপ্রিয় হয়েছিল। ছোটদের নাটক জনপ্রিয়, তারপরে চ্যানেল 9-এ একটা করেছিলাম। তারপর আমি কিন্তু আপনার সঙ্গে 100% একমত, কারণ আমরা আমাদের জরিপেও দেখেছি ছোটদের নাটক জনপ্রিয় হওয়ার সম্ভাবনা খুবই বেশি। কিন্তু ওই যে মাঝখানে একটা জায়গা আছে, ধরেন আমাদের স্পন্সর বা যারা এইটাকে পেট্রোনাইজ করবেন, তাদের একটা ধারণা হয় ও আচ্ছা এটা তো ছোটদের কাজ, কিন্তু সবচেয়ে বেশি ভিউয়ার আমরা পাই ছোটদের প্রোগ্রাম। একটু আগে যে বলছিলাম কর্পোরেট যে ফরম্যাটটা থাকে আসলে ওটা আমাদের একটু অ্যাকোমোডেট করতে হয়। এখন তারা তাদের পয়েন্ট অফ ভিউ থেকে হয়তো মনে করেন যে তাদের ধারণা। আচ্ছা, রাকিব কি বলছে একটু? আমাদের আসলে কর্পোরেট প্রেশারটা আছে, কিন্তু আমাদের চ্যানেল ওই রকম না, তারপরে আমরা আমার মতো করে কিছু কাজ করতে পারছি। আমি যেটা বলছিলাম যে আপনি যেটা বলছেন যে বাচ্চাদের নাটক একটা থাকাটা, আমি মনে করি নেক্সট হয়তো আমাদের ভাবনার মধ্যে থাকার চেষ্টা করব। কিন্তু আমরা যেটা করছি বাচ্চাদের জন্য, যেমন সিসিমপুর তো রেগুলার একটা প্রোগ্রাম যাচ্ছে, এখন আরটিভিতে এটা মূলত প্রচার হচ্ছে। আমরা বাচ্চাদের জন্য করছি কি লাইভ করে দিচ্ছি। এই হালুম টুকটুকি এরা কিন্তু খুব জনপ্রিয় একটা ক্যারেক্টার, এবং এরা কিন্তু প্রতিটা প্রোগ্রামে কিছু শিক্ষণীয় ব্যাপার থাকে। ওই মাধ্যমে আমরা আসলে ওরা সরাসরি কথা বলতে পারতেছে, এই ওদের কাছে একটা বড়, মানে আমরা প্রোগ্রামটাকে ডিজাইনটা চেঞ্জ করে দিলাম যে যাতে, এবং লাইভ পেয়ে আমরা খুব ভালো সাপোর্ট, মানে বাচ্চাদের অনেক সাড়া পেয়েছি এই কারণে যে ওরা কথা বলতে পারতেছে হালুম টুকটুকির সাথে, এদের সাথে শিখু, এদের সাথে কথা বলে ওদের মনের কথা। পাশাপাশি একটা আমরা করছি এবার বিস্ময়িত শিশু যারা অটিজম, ওদেরকে নিয়ে আমরা স্পেশাল 2টা প্রোগ্রাম করেছি। এবং আপনি দেখবেন ওরা যে এত ক্রিয়েটিভ, এই ক্রিয়েটিভটা আমরা এবার আনার চেষ্টা করেছি ওদের মধ্যে। আসলে যেটা শামীম সাহেব বললেন খুবই অ্যাপ্রোপ্রিয়েট কথা, যে ছোটদের প্রোগ্রামে কিন্তু খরচ হয় অনেক বেশি। আমাদের ধারণা যে ছোটদের প্রোগ্রাম কম খরচে করে ফেলা যায়, যে কোনো প্রোগ্রাম বা চলচ্চিত্রের কথাই যদি বলি, অনেক বেশি কিন্তু মনোযোগ দিয়ে করতে হয়, অনেক বেশি চ্যালেঞ্জিং, কিন্তু মূল্য পাওয়ার দিক থেকে তেমন ভাবে পায় না। সবাই মনে হয় এটা বাচ্চাদের জন্য, এটাই সত্য কথা। এই জাতি এখান থেকে তো আমাদের বেরিয়ে আসতে হবে। যেমন যদি বলি যে এতগুলো সিনেমা দেখাচ্ছেন আপনারা আপনাদের চ্যানেলে, তার মধ্যে কি ছোটদের সিনেমা আছে? খুব মুশকিল, আসলে নাই। কারণ আমরা একটা সস্তা ধরনের জনপ্রিয়তার পথে, প্রতিযোগিতার পথে এগোচ্ছি। আমি যেটা আমার ব্যক্তিগত মতামত এটা। তো সেই জায়গাতে আমরা যদি মনে করি যে আমাদেরকে আসলে সব রকম দর্শকদের কথা ভেবে একটা চ্যানেল সাজাতে হবে, তাহলে ছোটদের একটা ছবি থাকা খুব জরুরি, বা 2টা ছবি থাকা খুব জরুরি। কিন্তু সেটা তো আমরা আসলে পারছি না, কারণ 2-3টা। জি, আরেকটা আমরা ভাবি যে যখন আমরা সিনেমা, সেটা যদি আমরা 8টা বা 10, যেমন আমরা এবার 14টার মতো যাচ্ছে, তো ওর মধ্যে আমরা কিছু চেষ্টা করেছি শিশু কেন্দ্রিক, মানে হয়তো পুরোপুরি না, কিন্তু বাবা নামে একটা ছবি আছে আমাদের, ওটা মেয়ে আর তার সাথে। তারপর এরকম কিছু ছবি আমরা একটা চেষ্টা করি যে একটু রাখা যায় কিনা, যাতে, কারণ বাচ্চাদের একটা দর্শক কিন্তু আছে, যে
সেরকম কিছু ছবি কিন্তু আছে, সেগুলো আমরা রাখার চেষ্টা আছে, কিছু ছবি তো আছেই। এটা পরোক্ষভাবে মা বাবার স্বপ্ন, ওইটাও হয়তো বাচ্চাদের ছবি হতে পারে, কিন্তু আপনি যেভাবে বললেন যে স্পেসিফিক আপনি যে যেমন একটা সিনেমাগুলো বলে বানান দূরত্ব সেরকম বা সিনেমা। দীপু নাম্বার 2 এরকম ওরকম হয়তো আসলে রাখা হয় না, মানে সেটা সত্য। সেখানে ওই যে আপনি বললাম যে শামীম ভাই যেটা বললেন, রকিব ভাই যেটা বললেন, যে আমরা আসলে এখন দেখেন পুরো দুনিয়াটাই আসলে মোর্শেদ ভাই যে খুব ক্রিয়েটিভদের মতো করেই চলছে, বিষয়টা তা না। আমরা বেশিরভাগ ক্ষেত্রে আমাদের মতামতের প্রতিফলন ঘটাই, তারপর আমি বারবারই যেটা বলছি যে আমাদের কিছু কিছু ক্ষেত্রে একটু অ্যাডজাস্ট করতে হয়, সীমাবদ্ধতা আছে, সেই সীমাবদ্ধতা থেকে আমরা কবে বেরিয়ে আসবো সেটা আমরা সাহস জানি না। করতে হবে, আস্তে আস্তে এগোতে হবে আসলে। আরেকটি বিষয় এই সীমাবদ্ধতার ক্ষেত্রেই বলি যে বিজ্ঞাপনের তো থাকবেই, বিজ্ঞাপনের যন্ত্রণা কতটা সইতে হবে দর্শকদের এই ঈদে কি বলবেন? না, দেখুন আসলে এটাতে চ্যানেল কর্তৃপক্ষকে দোষ দিয়ে কোনো লাভ নাই, কারণ আমাদের চ্যানেলগুলোর প্রত্যেকটা চ্যানেলেরই একমাত্র আয়ের উৎস বিজ্ঞাপন। আমরা যদি প্রতিযোগিতা জায়গাটা ধরি, যদি আমরা ভারতীয় চ্যানেলের কথা বলি, ভারতীয় চ্যানেলে কিন্তু মূল আর উপার্জনের জায়গাটা বিজ্ঞাপন না, তারা তাদের প্রত্যেকটা দর্শক সাবস্ক্রাইব করে দেখতে। আমরা এখানে বসে যখন আমরা একটা ভারতীয় চ্যানেল দেখার জন্য আমাদের কেবল অপারেটরকে টাকা দিচ্ছি, সেই টাকাটার একটা অংশ সেই মালিক পাচ্ছেন। কিন্তু আজকে আমাদের দেশের কোনো মালিক সরাসরি দর্শকের কাছ থেকে টাকা পায় না। একটা সাধারণ জরিপে দেখা গেছে যে আমাদের কেবল টেলিভিশন দর্শকের পরিমাণ প্রায় 1.25 কোটির মতো আছে। যদি আমরা ধরে নিই যে এটা পরিমাণ আসলে 1 কোটি আছে, সেই 1 কোটি থেকে যদি আমরা 100 টাকা করে পাই, যেটা আমরা 300 করে, 250 করে, 400 করে প্রত্যেকটা দর্শক দিচ্ছেন ঘরে বসে থেকে, এই 100 টাকা করে পেলে আমরা পাই 100 কোটি টাকা। আমরা চ্যানেলগুলো যদি ভাগাভাগি করি বা তাদের প্রাপ্য অনুযায়ী দিই, ধরে নিলাম যে একটা চ্যানেল বা 4টা চ্যানেল পড়ে, তখন হিসাবে দেখা যাবে বাংলা ভিশন, আরটিভি বা এশিয়ান টেলিভিশন এক একজন হয়তো 10 কোটি, 15 কোটি, 12 কোটি করে পাচ্ছে। তাহলে তখন তারা তাদের সরাসরি দর্শক ধরার চাইতে এই 3 কোটি বা 2.5 কোটি টাকার বিজ্ঞাপনের দিকে কম তাকাবে। ফলে আমরা আসলে আমাদের সিস্টেমের কাছে বাধা পড়ে আছি। কারণ এটা আমাদের দর্শক হয়তো শুনলে খুবই ইয়ে হবেন যে এখন থেকে বছর 2 আগে যেখানে সরকারের আমাদের পেট্রোনাইজ করা উচিত, সেখানে আমাদের এখানে 10% এআইটি যোগ করা হলো। যেই নাটকটা আমরা কিনতাম 3 লাখ টাকা দিয়ে, সেটা কিনতে আমরা বাধ্য হলাম 3,30,000। ফলে এই 30,000 টাকা বাড়তি আর্ন করার জন্য আমাদেরকে আবার 10 মিনিট বেশি বিজ্ঞাপন দেখাতে হলো। তখন আমাদের আরো কিছু দর্শক আমাদের চ্যানেলগুলো ছেড়ে চলে গেলেন। ফলে আমাদের সিস্টেমটা আসলে আমাদের বিরুদ্ধে কাজ করছে। কিন্তু এখন সত্য কথা হলো যে এই ব্যাপারটা বহুল আলোচিত, মানে কয়েক বছর ধরেই আসলে বিজ্ঞাপন কারণে নাটক কারণে বিজ্ঞাপন, তো প্রতিটা চ্যানেল এখন ওই ব্যাপারটা সিরিয়াসলি ভাবতেছে। এবার আমরাও একটু যখন মার্কেটে দেওয়ার চেষ্টা করছি, তাকে কয়েকটা হয়তো বা ব্রেক ফ্রি রাখা যায় কিনা বা সীমিত বিজ্ঞাপন, এগুলো আমরা চেষ্টার মধ্যে আছি। তো সেই জায়গা থেকে একটা হলো যে আসলে একটা চ্যানেল বিজ্ঞাপন আর্নের মাধ্যমেই চলে। তারপরও এইবার চেষ্টা করা হয়েছে যে আমাদের জায়গা থেকে যতটুকু সীমিত বিজ্ঞাপন, কিন্তু বিজ্ঞাপনগুলো মানে তো ইচ্ছে করলে মানে নাটকটাকে ডিস্টার্ব না করে আগে পিছিয়ে দেয় যায়। আমাদের যেমন এই যে সম্পাদকীয় অনুষ্ঠানটা আজকে যেটা হচ্ছে প্রচার, এটা কিন্তু আমাদের বিরতিহীন, মানে একটানা চলবে। বিজ্ঞাপন যা হয়তো শুরুতে সেটা তো আগে পিছনে দেওয়াই যায়। সবচেয়ে আনন্দের ব্যাপার হচ্ছে বিজ্ঞাপন দাতারাও কিন্তু এটা নিয়ে চিন্তিত, কারণ তাদের বিজ্ঞাপনও কেউ দেখছে না। আমাদেরকে 2 জন বিজ্ঞাপনদাতা বলেছেন যে ভাই আমার বিজ্ঞাপনও কেউ দেখছে না, ফলে আপনি বিজ্ঞাপনের রেট বাড়ান, আপনি বিজ্ঞাপনের পরিমাণ কমান, আমরা রেট বাড়াচ্ছি, কিংবা আগে পিছনে দেন, তাহলে আপনার নাটকটাও দেখবে, বিজ্ঞাপনটাও দেখবে। এইটার জন্য কিছুদিন সময় দরকার। আর আমার মনে হচ্ছে যে অনেকদিন ধরে ওটা অভ্যাস চলে আসছে, যেমন বিজ্ঞাপনদাতারা মনে করেন যে ভিতরে বিজ্ঞাপন দিলে বোধ হয় ওদেরটা বেশি মাইলেজ পায়। তো এই অভ্যস্ততা আসলে আমরা চ্যানেল কর্তৃপক্ষরা বোঝানোর চেষ্টা করতেছি যে আসলে আগে পরে দিয়ে কিন্তু আপনি একটা মাইলেজ পেতে পারেন। সেভাবে সহজ একটা উদাহরণ দিতে যাচ্ছি আমি, সেটি হচ্ছে যে স্টার জলসার যে নাটকগুলো আমাদের মহিলা দর্শকরা বিশেষ করে দেখেন, আমি চ্যালেঞ্জ করে বলতে পারি যে আমরা যেভাবে বিজ্ঞাপনের মধ্যে নাটক প্রচার করি, এইরকম বিজ্ঞাপনের মধ্যে যদি তাদের নাটক প্রচার করা হতো, তাদের নাটক আসলে কেউ দেখতো না। এটা একদমই সত্যি কথা যে বিজ্ঞাপনের যে বিন্যাসটা হয় আমাদের টেলিভিশন চ্যানেলে, সেটি আসলে আমাদের দর্শক কমে যাওয়ার বা দর্শক আরো না বাড়ার একটা প্রধান কারণ। এখন শামীম ভাই যেটা বললেন যে হ্যাঁ, কিছু কিছু বিজ্ঞাপন দাতা এটা ফিল করছেন, স্পন্সর ফিল করছেন, কিন্তু এদের সংখ্যা খুব কম। যেমন আমরা এশিয়ান টিভিতে একটি বিষয়ে খুব চেষ্টা করে যাচ্ছি, হয়তো আপনাদের 2-1 দিন সফল হতে পারে, যে এক বিরতির নাটক। কিন্তু আমাদের কিন্তু অনেক ঝুঁকি নিয়ে আসলে এগুতে হচ্ছে, বা যদি বলি যে আমাদের অনেক সাহস করে এগুতে হচ্ছে। এটার কারণটা হচ্ছে যে আমাদের মানে এখনো ওইরকম চিন্তা ভাবনা বেশিরভাগ স্পন্সররা বা বিজ্ঞাপনদাতা করে উঠতে পারছেন না। একদিন হয়তো করবেন, তখন আমরাও মানে বিরতিহীন নাটক বা আরো ভালো ভালো কাজ উপহার দিতে পারবো। এটা তখনই সম্ভব যদি আমরা আমাদের মেইন আর্নিং সোর্স হিসাবে বিজ্ঞাপনটাকে এড়িয়ে যেতে পারি। কারণ যখন এটা সাবস্টিটিউট সোর্স অফ আর্নিং হবে, তখন আমরা এটাকে কন্ট্রোল করতে পারবো, কিন্তু তার আগ পর্যন্ত খুবই কঠিন।
আরেকটা জিনিস বলা হয় যে এই যে ঈদের যে অনুষ্ঠান প্রচার করেই বিশেষ করে প্রোগ্রাম চ্যানেল যেগুলো তাদের মোটামুটি সারা বছরের আয়ের একটা উল্লেখযোগ্য আয় হয়। মোটে ঠিক না। এটা আমি বিনয়ের সঙ্গে প্রতিবাদ করছি। হয়তো ঈদ উপলক্ষে কিছু উপার্জন বাড়ে, কিন্তু সারা বছরের আর্নিং এটা আসলে হয় না। কারণ আপনি দেখবেন যে 6 দিনের বা 7 দিনের অনুষ্ঠানে কতটুকুই বা বেশি আয় করা সম্ভব। আবার পাশাপাশি আমাদেরকে এটাও মাথায় রাখতে হয় দর্শক যেন দেখেন। তবে আমরা খুবই আনন্দিত যে আমাদের দেশের দর্শক কিন্তু বাংলাদেশি চ্যানেল দেখতে চায়, এবং যেখানে একজন বাঙালি থাকেন, পৃথিবীর যে কোনো জায়গায় থাকেন না কেন, উনি প্রথমে বাংলাদেশি চ্যানেল দেখতে চান, না পেলে উনি বাংলা চ্যানেল দেখতে চান, না পেলে উনি অন্য চ্যানেল দেখেন। এটা প্রমাণ হচ্ছে ঈদের 6-7 দিন। কারণ ঈদের 6-7 দিন কিন্তু টিআরপি রেটিং এ অন্যান্য চ্যানেলগুলো একদম নেমে যায়, বাংলাদেশি চ্যানেলগুলো তখন উপরে চলে আসে। ফলে আমাদের দর্শক দেখতে চান। এখন সেই জায়গায় যদি আমাদের বিজ্ঞাপনটা একটু নিয়ন্ত্রণ করে সুন্দর করে উপস্থাপন করা যায়। মানে আপনি বলছেন যে টিআরপি রেটিং এ ঈদের কয়েকদিনে ইন্ডিয়ান চ্যানেলগুলোর থেকে বাংলাদেশের চ্যানেল অনেক উপরে চলে আসে, সেটাই দেখা যায় আসলে। খুবই চলে আসে। সব চ্যানেল ফোকাস করে প্রোগ্রাম করাতে এটা হয়। প্লাস হলো আমি মনে করি যে বাইরে থেকে আমাদের যখন বিভিন্ন লোকজন আসে, যে আমেরিকা বা আমাদের তো বিভিন্ন দেশে দেখা যায়, ইউরোপ কান্ট্রি, মিডল ইস্ট, অস্ট্রেলিয়া অথবা আমেরিকা, তারা কিন্তু আমাদের নাটকগুলোর কথাই বলেন। যখন আমরা এখানে বিভিন্নভাবে তাদের সাথে আমাদের একটা কনভারসেশন হয়, তারা কিন্তু নাটক ধরেই বলেন যে আপনার নাটককে, যেমন নোয়াশাল আমার নাটকে কয়েকদিন আগে আমেরিকায় আমার ম্যানেজমেন্ট ঘুরে আসছিল, তারা বলে এই নাটক তারা দেখে। মানে বাইরের লোকেরা কিন্তু আসলে ওই দেশে তো তার থাকতে পারে না, তারা তখন দেশীয় জিনিসই আসলে সময়টা পরে দেখে। এটাই আসলে অনলাইনের কারণে তারা দেখতেও পাচ্ছেন, দেখা যায় যে ইউটিউব এবং অনলাইনে প্রচুর হিট হয়। আর এখন চ্যানেলগুলো আমাদেরটাও যে অনলাইনের মাধ্যমে আমাদের টিভিটা ইজিলি দেখা যাচ্ছে অ্যাপসের মাধ্যমে। সুতরাং এই সিস্টেমটা করাতে আলো দর্শক বেশি আমরা ফিডব্যাক পাচ্ছি। আর আমরা মূলত বেশি যেটা নিয়ে চিন্তিত সেটা হচ্ছে যে আমাদের এই টেলিভিশন বা আমাদের এই উপস্থাপন কৌশলের মধ্যে বিজ্ঞাপনটা নিয়ন্ত্রণ করতে করতে আমরা যতটা সময় পার করছি, ততদিনে টেলিভিশন নতুন হুমকির মধ্যে পড়ে যাচ্ছে। ধরেন এই যে মোবাইল কন্টেন্ট বা আপনার ভিডিও অন ডিমান্ড, ফলে আলটিমেটলি 10 বছর পর টেলিভিশন ফরম্যাট এইভাবে থাকবে কিনা সেটাই এখন প্রশ্নের মধ্যে দেখা যাচ্ছে। যেখানে অন্যান্য দেশের টেলিভিশন চ্যানেলগুলো আপনার কেবল টেলিভিশন থেকে আপনার ডিটিএইচ এ চলে গিয়েছে, ডিরেক্ট টু হোম, তারপর আইপিতে চলে গিয়েছে, সেখানে আমরা এখনো কেবল টেলিভিশনে বসে আছি। তো এইগুলো আমাদের জন্য খুবই মুশকিল। মানে সার্বিকভাবে আমাদের এই টেলিভিশন ইন্ডাস্ট্রিকে রক্ষা করতে হলে, মানে এখন যেহেতু এতগুলো চ্যানেল, হ্যাঁ, সেটাও তো একটা সমস্যা। চ্যানেল পাতা একটা হলো যে প্রযুক্তি খুব করতেছে, মানে প্রযুক্তি খুব ডেভেলপ হচ্ছে, যেমন আইপিটিভি বা এখন মোবাইলে অনেক সুবিধা নিয়ে নিচ্ছে। আগে মোবাইল খালি জাস্ট কথা বলার জন্য, এখন তো অনেক কিছু আমি দেখতে পাচ্ছি। কিন্তু এখন তো মোবাইলে আমরা টেলিভিশনও দেখতে পাচ্ছি। সেটাই বললাম, এইসব কারণে হয়ে গেছে কি যে এই যে টিভিটা আসলে 5 বছর পর কি দাঁড়াবে সেটা আমরা একটু সংখ্যার মধ্যে আছি যে আসলে। সৈকত সালাউদ্দিন, আপনি কি বলবেন সংখ্যার মধ্যে? আসলে একটা তো হচ্ছে যে আপনার টেকনোলজির চ্যালেঞ্জ আছে, আরেকটা হলো আমাদের প্রশিক্ষিত লোক, মানে যেটাকে আমরা বলা উচিত যে জনবল, সেটির সংখ্যাও খুব কম। যে হারে চ্যানেল বাড়ছে, একটু আগে কিন্তু আমরা অফিসে আলোচনা করছিলাম যে দেখা যাচ্ছে যে একই মানুষকে একাধিক চ্যানেলে ভবিষ্যতে কাজ করতে হতে পারে। সেক্ষেত্রে কি হবে যে একটা চ্যানেল তো এক্সক্লুসিভনেস বলে আর কিছু থাকবে না। আমি মনে করি যে এটা সরকারও হতে পারে, এটা বেসরকারি পর্যায়ে আমরা চেষ্টা করতে পারি যে আস্তে আস্তে আসলে প্রশিক্ষিত মানে যারা জনবলটা যদি একটু বাড়ানো যায়, এবং একই সাথে টেকনোলজিটা বোঝেন এমন লোকের সংখ্যা আস্তে আস্তে বাড়ানো যায়, টেকনোলজিটাকে আরো বেশি আমি বলবো যে এবং যারা একই সাথে যারা চ্যানেলের মালিকানা পাচ্ছেন তারাও আরেকটু বেশি সাহস নিয়ে, যেটাকে বলা হচ্ছে অপারেটিভ ইনভেস্টমেন্ট, সেটা আরো একটু বেশি নিয়ে, একটু ধৈর্য নিয়ে যদি কাজ করতে পারেন, এবং একই সাথে সরকারকেও নিশ্চয়ই এই খাতকে এমন কোনো প্রণোদনা বা এমন কোন আশা দিতে হবে যাতে এখানে অনেক বেশি বিনিয়োগকারী সাহস নিয়ে কাজ করতে পারেন। আমার মনে হয় যে এই বিষয়গুলো খুব ইম্পর্টেন্ট আমাদের চ্যানেলগুলো এক্সিস্টেন্সের জন্য। এই যে শামীম সাহেব, আপনাকে বলি যে এই যে এত এত চ্যানেল হচ্ছে, মানে যেটা আমাদের তো একটা নির্দিষ্ট পরিমাণ মার্কেট আছে, বিজ্ঞাপনদাতাদের সংখ্যা বা বিজ্ঞাপনের সংখ্যাও তো নির্দিষ্ট, সেটা হয়তো বাড়ছে প্রতি বছর, কিন্তু যেই হারে চ্যানেল বাড়ছে সেই হারে নিশ্চয়ই বাড়ছে না। তো এটা কি একটা হুমকি কিনা আমাদের চ্যানেল? খুব, এটা একটা ট্রানজ্যাকশন পিরিয়ডের মধ্যে দিয়ে আমরা যাচ্ছি। কারণ এটাকে আমি খুব বড় রকম হুমকি হিসেবে দেখি না। এটাকে আমরা ধরে নেই যে আমাদের আসলে প্রপার রিসার্চ বা প্রপার চিন্তা ভাবনা ছাড়া আমাদের পারমিশনগুলো আমরা দিয়ে ফেলেছি। আপনি দেখবেন যে বেশিরভাগ টেলিভিশন চ্যানেল বাংলাদেশে পারমিশন পেয়েছে রাজনৈতিক বিবেচনায়, এবং তখনই দেখা যায় রাজনৈতিক বিবেচনায় যখন পারমিশনটা পেয়ে যায় তখন তারা তাদের অন্যান্য বিজনেসের সঙ্গে এটাকে মেলাতে শুরু করেন, এবং তখন তারা মনে করেন যে এটা তো আসলে আমাদের জন্য চালানো সহজ, প্রফেশনাল লোকদের জায়গা কম হয়।
কিন্তু যখন 2-4 বছর চলে যায়, লস হতে থাকে, তখন প্রফেশনাল লোকদেরকে তারা খুঁজতে থাকেন। এবং যদি প্রফেশনাল লোকদেরকে বসানো হয়, তাহলে এখনো বাংলাদেশে 20টা বা 15টা বা 25টা চ্যানেল চলার মতো মার্কেট বাংলাদেশে আছে। বাংলাদেশের মার্কেট কিন্তু দিন দিন বাড়ছে। আপনি শুনলে অবাক হবেন যে বিটিভি এতদিন পর এসে তাদের জায়গাতে লস করছে এই কেবল টেলিভিশনগুলোর কাছে। ফলে যেখানে টেরিস্ট্রিয়াল চ্যানেল খুব শক্তিশালী ছিল, এখন তো কেবল টেলিভিশন সেই শক্তিটা নিয়ে নিয়েছে। আর আমাদের জরিপে আমরা দেখতে পেয়েছি এখনো ধরেন 15টা বা 20টা টেলিভিশন চ্যানেল চলার মতো মার্কেট আমাদের দেশে আছে। কিন্তু রাকিব যেটা বলছিলেন একটু যে আমাদের এখানে হয়তো এতগুলো 24টা চ্যানেল মনে এখন আছে, 28টা মতো আছে, বিটিভি সহ, বিটিভি ওয়ার্ল্ড সহ। তার মধ্যে 6-7টা চ্যানেল হয়তো ব্রেক ইভেন পয়েন্টে গেছে বা মোটামুটি নিজের খরচে নিজে চলতে পারছে এরকম। বাকিগুলো তো আয় করতে পারছে না। এখন এই যে রাজনৈতিক বিবেচনায় চ্যানেল পাচ্ছে ব্যবসায়ীরা, বেশিরভাগ চ্যানেলই, তাতে করে হয়তো তারা একটা অন্য উদ্দেশ্যে এই চ্যানেলটাকে তারা কাজে লাগাচ্ছে বা কিন্তু সেটা তো সাময়িক, সেটা কিন্তু স্ট্র্যাটেজির অভাবে। আপনি আমাকে একটা চ্যানেল দেখাতে পারবেন না যেখানে একটা প্রফেশনাল লোক আছে কিন্তু চ্যানেলটা লস করছে। বরং আপনি দেখাবেন সেই চ্যানেলগুলো যারা লস করছে তাদের প্রফেশনালিজম ঘাটতি আছে এবং হয়তো তারা বেশি পরের সময়ে বা দেরিতে যে সেই প্রফেশনালিজমে ইন করেছেন। প্রফেশনাল লোকজন আছে লস করছে, এটা আমি আমাদের আশেপাশে খুব চ্যানেল দেখতে পাচ্ছি না। তাই কি এটা হলো যে মানে চ্যানেল যারা নিচ্ছে না, আমরা যে তাদের একটু চ্যানেল একটু মানে করা উচিত, মানে পরিকল্পনা করা। যেমন আমার ফার্স্ট চ্যানেল ইটিভি ছিল, সেখানে যেমন সাইমন লিখে আগে থেকে আনা হয়েছে, সে প্রায় 2 বছরের মধ্যে ওয়ার্কআউট করেছেন। তারপরে সে একটা চ্যানেল, প্রাইভেট চ্যানেল কি হতে পারে সে একটা ফরম্যাট দিয়ে গেছে। সেই ফরম্যাটটা কিন্তু এখন মোটামুটি সব জায়গায় সবাই ফলো করছে। আমার কথা হলো যে ওনার চ্যানেল যারা নিচ্ছেন তারা চিন্তার জায়গাটা কতটুকু, তারা কতটুকু চ্যানেলকে দাঁড় করানোর জন্য পরিকল্পনা করছেন, ওই জিনিসটা আসলে আসল। সে হয়তো মানে হয়তো কোনো একটা পার্সোনাল বিবেচনা তো পেয়ে গেছেন, কিন্তু কথা হলো যে উনি যদি ভাবেন যে আসলে না, আমি একটা চ্যানেলকে আমি 1 নম্বর দেখতে চাই, তবে কিন্তু উনি পারবেন। কারণ অনেক জায়গায় কিন্তু রিসোর্স আছে, রিসোর্স পার্সন আছে। হ্যাঁ, সত্য কথা যে আমাদের আসলে চ্যানেল যেরকম বাড়ছে সেরকম ভাবে হয়তো আমাদের লোকবলের প্রশিক্ষণ বা ডেভেলপমেন্টটা ওই লেভেলের একটু কম আছে। কিন্তু তারপরও যেমন যখন বাংলাদেশে হয় তখন সাইমন লিকে যেরকম ওইরকম কিন্তু কিছু পলিটিশিয়ান লোক কিন্তু বাইরে আমাদের দেশের মধ্যে আছেন, বাইরেও আছে। সুতরাং দেশের মধ্যে যদি তাদের পিক আপ করে আনা যায়, তাদের অভিজ্ঞতাগুলোকে শেয়ার করা যায়। যেমন আমি মনে করি প্রতি চ্যানেলে যখন শুরু হয় তখন প্ল্যানিং একটা ডিপার্টমেন্ট থাকা দরকার, যেটা হচ্ছে আমাদের মানে সব চ্যানেলগুলোতে হয়তো ডিপার্টমেন্ট তার মতো করে একটা প্ল্যান অলওয়েজ ডেভেলপ করে। কিন্তু আপনি যদি আমার পাশাপাশি যেই ইন্ডিয়া রাষ্ট্র বা বাইরে আমি যাই, প্রত্যেক চ্যানেলে এই একটা জায়গায় খুব গুরুত্বপূর্ণ দেখা যাচ্ছে তারা এমন একটা প্ল্যান দিচ্ছেন 6 মাস পর সেটাতে শুটিং করবে, কিন্তু তারা কিন্তু প্ল্যানটা হয়ে গেছে। ওতে কি যে চ্যানেল আলটিমেট লাভবান হচ্ছে। তো এই যেগুলো আমাদের এখানে যারা পাচ্ছে তারা হয়তো ভাবতেছেন যে আমি শর্ট টাইমে চেষ্টা করেন যে কতটুকু, যখন দেখেন যে 1 বছর পর এখানে হিউজ ইনভেস্টমেন্টের কিন্তু ব্যাপার আছে। একটা চ্যানেল প্রথম বোঝা যায় না, কিন্তু প্রতি হিউজ। তো যখন তিনি দেখেন যে না এটা তো খুব শীঘ্রই লাভজনক হয়ে উঠতেছে না, তখন অন্য চিন্তা ভাবনা চলে যায়। তখন কি যে চ্যানেলটাও একটা জায়গায় দাঁড়াতে পারে না, বা ওইটাও একটা পিছপা হয়, তখন একটা সমস্যা তৈরি হয়। আমার হচ্ছে যারা লাইসেন্স পাচ্ছেন তারা যদি এই জিনিসটা আগে থেকে একটু ওয়ার্কআউট করে নেন তার মতো করে, যে আমি কিভাবে চ্যানেলকে দেখতে চাই, তবে কিন্তু একটা চ্যানেল অবশ্যই একটা ভালো জায়গায় নিতে পারবে। আসলে রাজনৈতিক বিবেচনায় লাইসেন্সের বিষয়টি আসলে আমার মনে হয় যে আপনারা নিউজে বেশি এটার হয়তো একটা সমস্যা হয়, অনুষ্ঠানের ক্ষেত্রে তার এটা খুব সমস্যা হয় না। আমি যেটা রকিব ভাইয়ের শেষ কথাটা পিক করি, যে তারা যখন একটা মানে পারমিশন পাচ্ছেন, এটা একটা বিজনেসকে আসলে বিজনেসের মতোই দেখতে হবে। তো তখন যদি তারা আসলে আগে থেকে একটা ধারণা নেন যে এই হচ্ছে আমার বাজার, এই হচ্ছে আমার অনুষ্ঠান, এই হচ্ছে আমার বাজার, বা এই হচ্ছে আমার নিউজ, এই হচ্ছে আমার সোসাইটি, এটা কিন্তু ইম্পর্টেন্ট, এই হচ্ছে আমার দেশ, এরকম একটা চিন্তা করে যে আমার 4 বা 5 বছর পর্যন্ত আমাকে নিরবিচ্ছিন্নভাবে একটা সাপোর্ট যদি আমি দেই, আমার যারা মানে বলবো জনবল আছেন তাদেরকে প্রপার ফিট করা সহ, তখন আমার 6 বছর থেকে আমি হয়তো একটা রেজাল্ট পাবো। কিন্তু আমাদের এখানে যেটি মনে হয় যে আমার কিছু কিছু ক্ষেত্রে আমার মনে হয় যে তাদের 2-3 বছর পরে হয়তো একটা ধৈর্যচ্যুতি ঘটে যায়। ধৈর্যচ্যুতি ঘটলে যেটি হয় সেটি হচ্ছে যে তখন ইনভেস্টমেন্ট যখন কমে যেতে থাকে,
তখন কিন্তু এটা দুই ধরনের সংকট তৈরি করে। একটা হচ্ছে ইনভেস্টমেন্ট কমে গেলে আপনার যারা কাজ করেন তারা একটা উদ্বিগ্ন হওয়া শুরু করেন। আরেকটি বিষয় হচ্ছে যে আপনি অনুষ্ঠানের মানটাকে বা আপনার নিউজের মানটাকে যদি এমন একটা লেভেলে রাখেন যেটিকে মানুষ হয়তো দর্শক আরো একটু উপরে দেখতে চাচ্ছে, তখন সেটি যদি ফল করে আমি মনে করি তখন সংকটটা আরো বেশি হয়। তো যারা আসলে বিনিয়োগে আসবেন আমি মনে করি যে তাদের আগের থেকে একটা আইডিয়া করা, তাদের ধৈর্য ধরাটা খুব ইম্পর্টেন্ট। সেই সাথে যেটি বলা হচ্ছে যে বিজ্ঞাপন বাড়ছে, আবার বিজ্ঞাপন পাশের দেশে চলেও যাচ্ছে। এখন কিছু কিছু বিজ্ঞাপন কিন্তু পাশের দেশে যাচ্ছে, সেটি আসলে একটা সংকট। যে আমরা সেটা নিয়ে আলাপ করবো। আমাদের সাথে একজন দর্শক আছে ফোনে, আমরা একটু ফোনটা নিয়ে নিই। প্রিয় দর্শক, আপনার পরিচয়টা দিয়ে প্রশ্নটা করুন। আমি সরওয়ার্দী হোসেন রংপুর থেকে। জি বলুন। আমরা যে ভারতীয় যখন অনুষ্ঠানগুলো দেখি তাদের স্টার জলসা বা অন্য কোনো চ্যানেলগুলোতে যে কোনো অনুষ্ঠান, ধর্মীয় উৎসবগুলোর ছায়া পড়ে, তাদের বিষয়গুলো আলোচিত হয় বা অভিনীত হয়। বাংলাদেশে ঈদ উপলক্ষে কোনো কোনো অনুষ্ঠান হয়, ঈদের কোনো ছায়া বা ঈদের কোনো শিক্ষা বা ঈদের কোনো উৎসবের যে আনুষঙ্গিক বিষয়গুলা প্রতিফলিত হয় না। একটু মানে আর কি দুঃখজনক আর কি। ওকে, ধন্যবাদ। আমি কিন্তু ওনার সঙ্গে একটু বিনয়ের সঙ্গে দ্বিমত পোষণ করতে চাই, কারণ আপনি দেখবেন প্রত্যেকটা চ্যানেলেই, মোটামুটি বেশিরভাগ চ্যানেলই আপনার ঈদের আগের দিন বা তার আগের দিনের লাইভটা, আমি তো বাংলা ভিশনের কথা বলতে পারি যে ঈদের আগের দিনের যে লাইভটা হয় বা গত শুক্রবার যেটা হয়েছে, সেখানে কিন্তু আমরা ঈদের ফজিলত এবং ঈদের ধর্মীয় যে রমজান মাস জুড়ে এটা থাকে, সেটা কিন্তু আছে। কিন্তু হয়তো উনি যেটা বলতে চাচ্ছেন, উনি হয়তো যেটা বোঝাতে চাচ্ছেন সেটা হচ্ছে ঈদকে কেন্দ্র করে যখন ঈদের 7 দিনের যে প্রোগ্রাম আপনারা সাজান, সেইখানে হয়তো ঈদ অ্যাজ এ হোল একটা উৎসব হিসেবে আসে, আনন্দের বিষয় হিসেবে আসে, কিন্তু একটা ইসলামী ধর্মীয় রীতি বা ইসলামী ধর্মীয় উৎসব হিসেবে সেটা হয়তো আলাদাভাবে সেভাবে আসে না। উনি হয়তো মানে ভারতীয় চ্যানেলগুলো যেরকম আসলে ইউজুয়ালি পূজাটা খুব দেখায়, ওটা ওদের আসলে সংস্কৃতির একটা কালচার হিসেবে আসে, মানে কালচার হিসেবে আসলে আসে আর কি ক্যারেক্টার গুলো। ওইটা হয়তো আমাদের এখানে উনি যেটা আমার মনে হয় উনি এটাই বলতে চাচ্ছেন যে আমাদের পাত্র পাত্রীরা হয়তো সেরকম ইসলামী। এটা আসলে রাইটারদের উপর, রাইটাররা যদি এরকম একটা গল্প নিয়ে আসেন, ডেভেলপ করেন যে সেখানে একটা ক্যারেক্টার নামাজ পড়বে, সেটা তো নামাজ পড়তেই পারে। এখন এটা আসলে প্রধানত রাইটারদের উপর ডিপেন্ড করে, তারা এই ধরনের আমাদের এখানে এটা তো এখনো মানে এটা যদিও একটা মুসলিম ধর্মীয় উৎসব, কিন্তু এটা তো সার্বজনীন উৎসব, সবার উৎসবই হয়ে গেছে আসলে, সেটাও বটে। আরেকটা কথা যেটা বলছিলেন যে যদি চ্যানেলগুলোর একটু পরিকল্পনা থাকে এবং তারা যদি ফিল করেন যে আমরা পরিবর্তন চাই, তাহলে যে ভালো কিছু করতে পারে। আমি একটা উদাহরণ দিতে পারি, আমি নাম উল্লেখই করতে পারি, গাজী টিভি। গাজী টিভি সম্প্রতি আমরা যেটা দেখছি তাদের লোগো চেঞ্জ করেছে এবং তারা একে তো তারা স্পোর্টসের উপর জোর দিয়েছে, কিন্তু পাশাপাশি তারা নতুন ধরনের প্রোগ্রাম করার একটা উদ্যোগ নিয়েছে, যাতে করে কিন্তু আমার মনে হয় যে তাদের দর্শক সংখ্যাও বেড়েছে। এটা একটা উদাহরণ হতে পারে আমাদের কাছে যে একটা চ্যানেল যদি সত্যিকারের চায় যে আমি ভালো করব, তাহলে সেটা করতে পারে। সেটাই। আর আমি এর সঙ্গে একটু যুক্তও করতে চাই, যেমন আমাদের দেশে যে আমরা চ্যানেলের কথা বলছি না, যে আমাদের সংখ্যা হয়তো অনেক হয়ে গেছে, কিন্তু এইটাই স্বাভাবিক। আমি আমাদের পাশের দেশগুলোতে দেখেছি, দূরে দেখেছি যে চ্যানেল আর সংখ্যা আরো বেশি থাকে। পত্রিকার সংখ্যা আপনি আমাদের এখানে রেজিস্ট্রেশন করা পত্রিকার সংখ্যা আপনি পাবেন 550, 600, 700 মতো, কিন্তু আপনি ভালো পত্রিকা হাতে গোনা 10-12টা। ফলে আলটিমেটলি এরকম অবস্থাই হবে, কিন্তু এইরকম বড় এস্টাবলিশমেন্টের চ্যানেল হবে কিনা এটা নিয়ে আসলে আমাদের ভাবনার সময় চলে আসছে। আবার পাশাপাশি ধরেন প্রত্যেকটা জায়গাতে নতুন কিছু করার চেষ্টাটাও রাখা জরুরি, আবার নতুন কিছু যারা করতে পারেন তাদেরকে জায়গাটা দেওয়াটাও জরুরি। যেমন আমরা আমাদের একটা জরিপে দেখেছি, সেটাতে যে আমরা আসলে 1.5 বছরের মধ্যে একটা চ্যানেল লাভজনক করে তোলা সম্ভব। ফলে এইটা খুবই সারপ্রাইজিং যে যদি 1.5 বছরের মধ্যে লাভজনক করে তোলা সম্ভব হয়, তাহলে বাকি জায়গাগুলোতে আমাদের মালিক পক্ষ যারা আছেন তারা প্রফেশনাল লোকদের হাতে ছাড়তে এত চিন্তিত কেন? ফলে সেই জায়গাটা নিয়েও আসলে তাদের ভাবনার জায়গা আছে, কিন্তু তারা আসলে সবসময় মনে করেন যে এটা আমাদের একটা বাড়তি শক্তি হিসেবে কাজ করবে, কিন্তু রিটার্নটা চান ব্যবসা প্রতিষ্ঠানের মতো। আবার ছোট আকারেও শুরু করা যেতে পারে। আমরা যদি চ্যানেলের কথা ধরি, যখন চ্যানেল আই যখন শুরু হলো, ছোট্ট একটা জায়গা থেকে শুরু হলো, ছোট্ট আয়োজনে, ছোট্ট ইনভেস্টমেন্টে, সেই চ্যানেল আই এখন বিশাল হয়ে উঠেছে, তাই না? সুতরাং এই সময় মোর্শেদ ভাই একটা চ্যানেল আসতে হলে সবশেষ আমরা যে প্রযুক্তিটা দেখছি তার চেয়ে বেটার প্রযুক্তি দিতে হবে। সবশেষ যে স্ক্রিনটা দেখা যাচ্ছে ঝকঝকে তকতকে, সবশেষ যে গ্ল্যামার দেখা যাচ্ছে স্ক্রিনে, সেটাকে বিট করে আসতে হবে। এটি হচ্ছে আসলে নতুন সময়ের একটা চ্যালেঞ্জ।
এটা একটা পুরনো এবং চ্যানেলগুলো সেখানে- আমি বলছি না যে তারা অনেক, আমি অবশ্যই স্বীকার করি যে তারাও একটা চ্যালেঞ্জ মোকাবেলা করেই আজকে জায়গায় এসেছেন। তো এখন আসলে পরিস্থিতিটা অনেক বেশি কঠিন আমার আর ধারণা। পাশাপাশি আসলে একটা চ্যানেলের নেচার নিয়ে ভাবতে হবে, হ্যাঁ, যেমন বিশেষায়িত চ্যানেল, সনি বা স্টার প্লাস স্পোর্টস রাইট, চ্যানেল আমাদের বিশেষায়িত চ্যানেলের দরকার। খুব দরকার। আমরা দেখছি একটা আছে নিউজ চ্যানেল আর একটা কিছু mix, আছে overall মিক্স mix, চ্যানেল, আসল এগুলো mix মিক্স channel, চ্যানেল। এবং সেখানে কিছু কিছু চ্যানেল আমরা জানি যে স্পোর্টসকে গুরুত্ব দেয়, কিন্তু স্পোর্টসের উপর আলাদা কোনো চ্যানেল নেই, বা সিনেমার উপর তো নেই, গানের উপর একটা আছে আমাদের এখন গান বাংলা, কিন্তু আরো বিশেষায়িত চ্যানেল তো হতে পারে ভারতের মতো। নিঃসন্দেহে, কিন্তু আমাদের তো আসলে খুব মানে অনেক সময় যে আমাদের স্যাটেলাইট টেলিভিশন চ্যানেলগুলো পেয়েছে তা কিন্তু না। আপনি দেখেন যে একই সঙ্গে 15-20টা বা 25টা চ্যানেল আমরা পেয়েছি কিন্তু অল্প সময়। ফলে এইটাকে আমরা একটা ট্রানজেকশন পিরিয়ড বলতে পারি। এর মধ্যে আমরা ধরেন আমরা 50 জন ভালো অভিনেতা অভিনেত্রীর নাম বলতে পারবো যাদেরকে আমরা পেয়েছি, 50 জন কলাকুশলীর নাম বলতে পারবো যাদেরকে আমরা পেয়েছি, 50 জন মানে আপনার 15 জন ভালো ডিরেক্টর বা 20 জন ভালো ডিরেক্টরের নাম বলতে পারবো যাদেরকে আমরা পেয়েছি। এইটা হয়তো এখন থেকে 10 বছর আগে কল্পনা করা যেত না যদি এতগুলো চ্যানেল না আসতো। ফলে একটা পজিটিভ দিক আছে, একটু সময় দিলে আমি মনে করি এটা খুব সুন্দর জায়গায় চলে আসবে। এবং চ্যানেলগুলো সবই যে খারাপ হচ্ছে, মানে আমি বলবো যে নতুন চ্যানেলগুলো দেখা যাচ্ছে কোনো কোনো অনুষ্ঠান মানুষ অনেক পছন্দ করছেন, কোনো কোনো নাটক অনেক পছন্দ করছেন। তো আমি মনে করি যে আমাদের আলটিমেটলি কোয়ালিটিটা বাড়াতে হবে, এবং কোয়ালিটি বাড়াতে হলে যা যা দরকার আমার মনে হয় প্রযুক্তি এবং আলোচনা করব। সৃজনশীলতা দুটি জি, কিন্তু এই ক্ষেত্রে খুব জরুরি। সমন্বয়টা না, সেটা বলছিলাম যে যেটা বললো শোকেশ আলাদিন, যে নতুন চ্যানেলগুলো যে খারাপ তা না, যেমন নতুন নির্মাতা যেহেতু উঠে আসতেছে, নতুন অভিনেত্রী ও আমরা উঠে আসতেছি, মাঝখানে কয়েকজন হয়তো ছিল, এখন কিন্তু আরো কিছু নতুন অভিনেতা আসতেছে। এইটা একটা মানে এত চ্যানেল থাকাতে গুড সাইন যে হ্যাঁ, প্রোগ্রাম পরিকল্পনা এবং এক ধরনের কম্পিটিশনও হয়েছে, কম্পিটিশন হচ্ছে, না হলে হয়তো এক এক ধরনের অনুষ্ঠান আমরা দেখতাম। আপনি যে বললেন যে একটু আগে গাজী টিভিকে আপনি অ্যাপ্রিশিয়েট করলেন, তারা হয়তো কিন্তু এই যে মানে তারাও যে পরিবর্তন করছে, এটির পরিবর্তনের ছোঁয়াটা কিন্তু অন্য চ্যানেলগুলোও পড়বে, তারাও কিন্তু একটা চ্যালেঞ্জ ফিল করবে। আর একটা ছিল, আমরা যতই মিক্স চ্যানেল বলি, যখন ঈদের সময় দেখতে গেলে দেখা যায় যে হ্যাঁ, সব নিউজ আর টিভি চ্যানেলগুলো কি দেখায় মোটামুটি তার জানা হয়েছে, বাংলা বিষয় কি দেখাচ্ছে দর্শকের একটা ধরনের ধারণা তৈরি হয়ে গেছে। চ্যানেলে কি দেখাচ্ছে তারা কিন্তু বুঝে যাচ্ছে, এবং কোন সময় কি যাচ্ছে তারা মোটামুটি এটা অবগত হয়ে গেছে। সুতরাং পার্টিকুলার কিন্তু দর্শক প্রতিটা চ্যানেলও ফিক্সড হয়ে গেছে মোটামুটি। সেই জায়গা থেকে কিন্তু এটা আসার কথা যে আসলে ঈদের প্রোগ্রাম যে এতগুলো আমরা করছি, গুরুত্ব দিচ্ছে, এটা আসলে একটা কম্পিটিশন জায়গা থেকে, যে যাতে আমারটা আরো বেশি দেখে মানুষ। শেষ প্রশ্ন আমি করব, আমাদের সময় প্রায় শেষ। এই যে প্রযুক্তির কথা বারবার উঠে আসছে, অবশ্যই কারণ টেলিভিশন চ্যানেল প্রযুক্তির সাথেই বেড়ে ওঠে, প্রযুক্তি নির্ভর একটা শিল্প মাধ্যম, কিন্তু আমরা তো সৃজনশীলতা দিয়ে অনেক সময় প্রযুক্তিকে উতরে যেতে পারি, বা প্রযুক্তিকে সেটা প্রযুক্তির পারি, সীমাবদ্ধতাকে মানে আরো আরো বেশি সেটা করতে পারি, পারি, কিন্তু সেটা কত দূর? সেটা আমাদের সেই 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 সৃজনশীলতা আমাদের এই টেলিভিশন চ্যানেল ইন্ডাস্ট্রিতে কিরকম আছে মনে হয়? দেখুন, আমি গত 10 বছর আগে বা 11 বছর আগে যখন টেলিভিশন চ্যানেলের অংশে যুক্ত হই, তখন আমি দেখলাম যে আমাদের টেলিভিশন চ্যানেলের চাইতে পত্রিকাগুলোতে বেশি মেধাবী ছেলেপেলে ঘোরাফেরা করছে। টেলিভিশন চ্যানেলগুলোতে কেন কম? কারণ এখানে একটা টেকনোলজিক্যাল বাধা আছে। আজকে যদি আমি একটা পত্রিকাতে লিখতে চাই যে আজকে নারায়ণগঞ্জ থেকে একজন একটা ছড়া লিখে পাঠিয়েছে যে নারায়ণগঞ্জ থেকে রুমা, ওইখানে রুমা ছড়াটা আমরা নিজে লিখে দিয়ে সুন্দর একটা ছড়া আমরা দিয়ে দিতে পারি। কিন্তু আপনি যদি টেলিভিশন চ্যানেলে একটা রুমাকে দেখাতে চান, রুমাকে আনতে হবে, শুট করতে হবে, এডিট করতে হবে, মিউজিক দিতে হবে, তারপর দিতে হবে। ক্রিয়েটিভ লোকরা এই টেকনিক্যাল বাধাটা অতিক্রম করতে সময় নিয়েছে, কিন্তু এখন এগিয়ে আসছে, এবং অনেক তরুণদের আমরা দেখছি, আমাদের চ্যানেলেই তো আমরা দেখছি সব তরুণরাই চালাচ্ছে, একেবারে টকবগে তরুণ। সুতরাং আমরা আশা করছি যে আমাদের চ্যানেলগুলো শিগগিরই সমস্ত বাধা অতিক্রম করে, ভারতীয় চ্যানেলের আগ্রাসনকে অতিক্রম করে আমাদের টেলিভিশন ইন্ডাস্ট্রি বিকশিত হবে। ধন্যবাদ আপনাদের। প্রিয় দর্শক, সবাইকে শুভেচ্ছা জানিয়ে শেষ করছি আজকের সম্পাদকীয়। আগামীকাল আবারও দেখা হবে রাত 10টায়, দেখার আমন্ত্রণ রইল। শুভরাত্রি।